আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি এনসিপির। যশোরে জুলাই শহীদদের পরিবারের সাথে মতবিনিময়। এবং পানি নামতে শুরু করায় নতুন করে ফেনী ও নোয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত। লক্ষাধিক মানুষ পানিবন্দী। ফুলগাজীতে একজনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেডের একটি অ্যাক্সেসরিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে জেন্ট অ্যাক্সেসরিজ নামে ওই প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আগুনের কালো ধোঁয়ায় ঘটনাস্থলের আকাশ ছেয়ে যায় এবং ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে যশোরে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময়ের সময় তিনি এই দাবি জানান। শহরের চারখাম্বার মোড়ে স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই গণহত্যায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ অন্যান্য নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে। প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলো চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। জুলাই আন্দোলনে মাদারীপুরে প্রথম শহীদ হন জেলার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। গত ১ বছর ধরেই সন্তানের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন দীপ্তর মা বাবা। স্থানীয় প্রশাসনের নানা সহযোগিতা পেলেও দীপ্তকে জুলাই শহীদের মর্যাদা না দেওয়ায় ক্ষুব্ধ তার পরিবার। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। ঘরের এই রুমটিতেই থাকতেন দীপ্ত দে। পুরো ঘরটি এখন তেমনই আছে যেমনটা আগে ছিল, শুধু দীপ্তই নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মৃত্যু হয় এই মেধাবী তরুণের। বড় ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি তার বাবা মা। বাঁচাও করলো, সেটাই কেউ একটু দয়া করে একটু নুটাইলো না। আমি আর কি চাই? জুলাই শহীদের মর্যাদা না দেয়ায় ক্ষুব্ধ দীপ্তর পরিবার। সরকারি অনুদানের কথা মানে কাগজপত্র জমা দিছি, এখনো কাগজপত্র রেডি হয় নাই আর কি। আর কি সুখে থাক, শান্তিতে থাকে, এটাই চাইতেছি। দীপ্তর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। শহীদ দীপ্তর একটি স্মৃতিস্তম্ভ তারা নির্মাণ করেন। তারা যদি এবারও নির্মাণ না করেন, আমরা দীপ্তর সহযোদ্ধারা যারা জীবিত আছি তারাই দীপ্তকে আমাদের ভিতরে বাঁচিয়ে রাখবো। সদর উপজেলা একটা স্মৃতিস্তম্ভ হবে, সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। স্পেশালি দীপ্তর জন্য আলাদা করে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা ব্যবস্থা নেবেন। গত বছরের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় শিক্ষার্থীরা জেলার শকুনি লেকে ঝাঁপ দেয়। পানিতে ডুবে মারা যান দীপ্ত দে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বৃষ্টি কমে আসায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর বন্যার পানি নামতে শুরু করায় নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও পানিবন্দী রয়েছে লাখো মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে প্রশাসন। বর্ষণ ও ঢলের পানিতে এই পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ফেনীতে নামতে শুরু করেছে পানি।
মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি স্থানে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। 3 উপজেলার 110টি গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ধার ও ত্রাণ সহায়তায় যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। ফুলগাজীতে টানা বর্ষণ ও ঢলের পানিতে একজনের মৃত্যু হয়েছে। চাচ্ছিদের এটা একটা স্থায়ী সমাধান চাচ্ছি সরকারের কাছে, কিন্তু ওই ধরনের কোনো কিছু এখনো আমরা আশ্বাস পাই নাই কোথাও। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করত তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। আমাদের এই বাঁধটা যেন শক্ত করে বেঁধে দেয়, যেন আমরা পরবর্তীতে আর ক্ষতিগ্রস্ত না হই। নোয়াখালীতে গেল 12 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় নামতে শুরু করেছে পানি। সকাল 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 79 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মাইজদি, সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জমিতে পানি জমে থাকায় নষ্ট হচ্ছে ফসল। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে জেলা প্রশাসন। সামান্য বৃষ্টিতে পানি ওঠার মূল কারণ হচ্ছে যে ড্রেনগুলোতে বা আশপাশে খালগুলা ভরাট করে রাখা। এখানে প্রশাসনের কোনো নজর নাই। আর আগামীতে চাইবো আমরা সেনাবাহিনী সহযোগিতা চাই। পার্বত্য এলাকাগুলোতে বৃষ্টি ও ঢলের পানিতে ভেঙে গেছে রাস্তাঘাট। রাঙামাটি লংগদু সড়কে পানি জমে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টিপাত কমলেও শরীয়তপুরের জাজিরায় অব্যাহত আছে নদী ভাঙন। গেল 2 দিনে পদ্মা সেতু প্রকল্পের প্রায় 300 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারি দেশের ব্যবসা বাণিজ্য এবং সার্বিক উন্নয়নের পূর্ব শর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মে শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে কাঠের ব্রিজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন। বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনেও খোলা রয়েছে বেনাপোল কাস্টমস হাউস। গত কয়েকদিন কাস্টমস অফিসে সার্ভার জটিলতার কারণে শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমদানি রপ্তানি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এদিকে কাস্টমস কর্মকর্তারা অফিসে উপস্থিত থাকলেও সরকারি ছুটির কারণে ব্যবসায়ীদের কাস্টমস হাউসে উপস্থিতি অনেক কম দেখা গেছে। রাজবাড়ী সদর উপজেলার 2টি ইউনিয়নের অর্ধশতাধিক বিদ্যুৎ গ্রাহকের প্রায় 1 কোটি টাকা আত্মসাতের মামলায় পলাতক আসামি রেজাউল ইসলাম মুক্তারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজবাড়ী সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমেই তাকে জেল হাজতে পাঠানো হয়। তিনি গাজীপুর সদর উপজেলার চর নারায়ণপুর গ্রামের সেলিম রেজার ছেলে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্রে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। নেই ক্রেতা বিক্রেতার উচ্ছ্বাস। ইলিশ অবতরণ কেন্দ্রে বিক্রি হচ্ছে চাষের পাঙ্গাস, রুই, তেলাপিয়া ইত্যাদি মাছ। 2-1 ব্যবসায়ী ইলিশ নিয়ে আসলেও কেজি প্রতি বিক্রি হচ্ছে 3000 টাকা দরে। ক্রেতারা বলছেন এমন দামে ইলিশ কেনা সম্ভব নয় সবার। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন ইলিশের যোগান বাড়লে দাম কমবে এমন প্রত্যাশা তাদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।